ভয়ঙ্কর এক চক্রের কারণে শুধু জন্ম নেওয়া শিশু যখন আলাদা হয়ে যায় তখন কেমন লাগে সেই মায়ের। এমন একটি থ্রিলার মুভির গল্প শোনাবো আজকের এক্সপ্লেনেশনে। তাই চলুন শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা গল্পের নায়ক আনন্দকে দেখতে পাই। সে আসলে প্রেমে ব্যর্থ হওয়ার কারণে নেশাতে অ্যাডিক্টেড হয়ে যায়। সারাক্ষণ সে তার প্রেমিকাকে মনে করে মাতাল অবস্থায় পড়ে থাকে। আনন্দের আসলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো ছিল। তার বাবা ছিলেন একজন প্রফেসর এবং তার দুই ভাই অনেক ভালো জব করত। শুধু তাদের ফ্যামিলিতে আনন্দে কোনো কিছু করতে পারেনি, সারাক্ষণ শুধু নেশা করে পড়ে থাকে। তাই আনন্দর ফ্যামিলি সবাই মিলে সিদ্ধান্ত নেয় আনন্দের ছোট ভাই প্রকাশকে বিয়ে দেওয়ার। এইদিকে প্রকাশ একজন মেয়েকে ভালোবাসে। সে তার ফ্যামিলির কাছে সেই মেয়ের কথা গল্প করেছে। ঠিক তার কিছুদিন পরে প্রকাশের গার্লফ্রেন্ডের বাড়ি থেকে লোকজন আসে প্রকাশের বাড়ির লোকজনের সাথে কথা বলতে। এই আলোচনার মধ্যে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। মাতাল অবস্থায় আনন্দ সবার সামনে এসে হঠাৎ বকবক করতে শুরু করে, এমনকি সে পিছু করে দেয় এবং সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। যাবার সময় মেয়ের বাবা বলে, আমরা আপনার ছোট ছেলেকে খুবই পছন্দ করেছি, কিন্তু আপনি আপনার বড় ছেলেকে আগে ঠিক করুন, আমরা অপেক্ষা করব। এবং এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। এইদিকে আনন্দর বাবা প্রচন্ড রেগে গিয়ে আনন্দকে বকাঝকা করে এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর আনন্দ তার বন্ধুর বাড়িতে থাকতে শুরু করে এবং তার বন্ধু তাকে বলে, তোর প্রেমিকা তোকে ছেড়ে অন্য এক জায়গায় বিয়ে করে খুব ভালো আছে। এসব শুনে আনন্দ তখন বলে, আসলে সে আমাকে ঠকায়নি, সে ফ্যামিলির চাপে পড়ে সেখানে বিয়ে করেছে এবং সে তার জীবনে খুবই অসুখী ছিল। এসব কারণে সে মারা গিয়েছে। তখন এইসব শুনে আনন্দর বন্ধুরা সিদ্ধান্ত নেয় আনন্দকে ভালো করতেই হবে। তখন তার বন্ধুরা সিদ্ধান্ত নেয় আনন্দকে তারা রিহ্যাব সেন্টারে দিবে। শুরুর দিকে বিষয়টা বেশ কঠিন ছিল, কিন্তু আসলে ধীরে ধীরে চিকিৎসা করার পরে এবং আনন্দ নিজের থেকেই শুধরে নেয় নিজেকে। এরপর গল্পে আসে দিব্যা নামের একটি মেয়ে। এই মুহূর্তে ছেলের পক্ষ তার বাড়িতে আসে তাকে দেখার জন্য। আসলে দিব্যা হলো খুব ইনোসেন্ট টাইপের একটা মেয়ে। তাই দিব্যার মা দিব্যাকে বলে, তুই কোনো কথা বলবি না, চুপচাপ কফি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবি। এবং দিব্যা ঠিকঠাক তাই করে, কিন্তু ছেলে পক্ষের লোকেরা তাকে কিছু প্রশ্ন করে। তখন তার প্রশ্নের উত্তর দেয় তার মা। কে বলেছে আমি কথা বলতে পারি না? আমি আসলে ভালোই কথা বলতে পারি, কিন্তু আমার মা আমাকে বলেছে তুমি ওখানে কোনো কথা বলবে না, তুমি শুধু কফি দিয়ে চলে আসবে, এই জন্য আমি চুপ করে আছি। এরপর সে কথা বলতেই থাকে। এটা দেখে ছেলেপক্ষ বুঝে যায় মেয়ের মধ্যে কোনো তো একটা সমস্যা আছে এবং চুপচাপ সেখান থেকে কেটে পড়ে। এরপর দিব্যার মা তাকে খুব বকাবকি এবং মারধর করতে থাকে। আমি তোকে কি বলেছিলাম আর তুই কি করলি? এভাবে চলতে থাকলে আমি তোর কোনো বিয়েই দিতে পারবো না। ওইদিকে একই সময় আনন্দের পরিবার আনন্দের জন্য পাত্রী দেখছিল এবং আনন্দের প্রস্তাব দিব্যার জন্য আসে। এইদিকে আনন্দের পরিবার দিব্যাদের বাসায় আনন্দের জন্য মেয়ে দেখতে যায়। আসলে আলোচনার সময় আনন্দের বাবা সবকিছু খুলে বলে, আমার ছেলে একটি মেয়েকে ভালোবাসতো, তার সাথে ব্রেকআপ হওয়ার পরে আমার ছেলে অ্যাডিক্টেড হয়ে পড়ে। তারপরে আমার ছেলে চিকিৎসা করানোর পরে আমার ছেলে এখন খুবই ভালো আছে। এবং তখন দিব্যার মা বাবা ভাবে আমাদের বিয়েটাও আবার কোন দিক থেকে ঠিক আছে। তখন তারা এই সম্পর্কটা মেনে নেয়। শেষ পর্যন্ত দুজনের বিয়ে ঠিক হয় এবং তাদের বিয়েটাও হয়ে যায়। কিন্তু রিসেপশনের সময় দিব্যা অতিরিক্ত কথা বলতে শুরু করে এবং অদ্ভুত আচরণ করতে শুরু করে। এসব থেকে আশেপাশের লোকজন তাকে পাগল ভাবতে শুরু করে। এসব দেখে আনন্দের বন্ধুদের মনে সন্দেহ জাগে, আসলে মেয়েটার মাথায় কোনো সমস্যা আছে কিনা। তখন তার এক বন্ধু আনন্দের বাবাকে গিয়ে বলে, আঙ্কেল, আনন্দ এখন ঠিক আছে এবং সে একটি ভালো চাকরি করছে, কিন্তু মেয়েটাকে দেখে আমাদের ঠিকঠাক মনে হচ্ছে না, দয়া করে এই বিয়েটা বাতিল করে দিন, আনন্দ আরো ভালো মেয়ে পাবে। এবং এই কথাগুলো দিব্যার পরিবার শুনে ফেলে এবং দুই পরিবারের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। তখন দিব্যার পরিবার বলে, আমাদের মেয়ে যদি পাগল হয় তাহলে আপনার ছেলে কি সাধু ধোয়া তুলসী পাতা? তার কি গ্যারান্টি আছে যে সে মদ ছেড়ে দিয়েছে? এসব কথা শুনে দিব্যা ভীষণ কাঁদতে থাকে, কারণ তার মনে হতে থাকে এই বিয়েটাও বুঝি হবে না। তখন আনন্দ এগিয়ে এসে দিব্যার হাত ধরে বলে, আমি এই মেয়েকেই বিয়ে করব, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি ওকে ভালো রাখবো। আমার বিশ্বাস দিব্যা আসার পর আমার জীবন আরো সুন্দর হবে। এভাবে আনন্দ আর দিব্যার বিয়ে হয়ে যায়। বিয়ের পর তাদের জীবন সুন্দর থেকে আরো সুন্দর হয়ে যেতে থাকে।
তারা একে অপরকে বুঝতে শিখে এবং আনন্দ দিব্যাকে সব থেকে আগলে রাখতে শুরু করে। আনন্দ দিব্যার খুবই যত্ন নেয়, কোথায় কার সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কোথায় কি কথা বলতে হয়, এইসব আনন্দ দিব্যাকে শিখিয়ে দিতে থাকে। আনন্দ নিজেও মদ ছেড়ে দিয়েছে এবং তারা ফ্যামিলি প্ল্যানিং করার জন্য এইবার চিন্তা ভাবনা শুরু করে। এর কিছুদিন পরে দিব্যা কনসিভ করে। আনন্দ নিজে দিব্যাকে হাসপাতালে নিয়ে যেয়ে চেক আপ করায়। এদিকে প্রেগন্যান্সির খবর শুনে দুই পরিবারই খুব খুশি হয়ে যায়। এরপর আমরা এক বুড়ো মহিলাকে দেখতে পাই যার হাতে অনেক খাবার দাবার থাকে এবং সে একটি সরকারি হাসপাতালে আসে প্রেগনেন্ট মহিলাদের কাছে তার খাবার দাবার বিক্রি করতে। এরপর হঠাৎই দেখা যায় সে একটা নবজাতক শিশুকে চুরি করে তার ব্যাগের মধ্যে খাবার দিয়ে ঢেকে রেখে সেখান থেকে চলে যায় এবং কতটা ঠান্ডা মাথায় এই কাজটা করা হচ্ছে। এদিকে আমরা দেখতে পাই কিছুদিন পরে দিব্যার ডেলিভারির টাইম আসলে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। দিব্যা একটি ছেলে সন্তানের জন্ম দেয়। তাকে দেখে যেন দিব্যার মুখে হাসি ফুটে ওঠে। একটি নার্স সেই শিশুটিকে আনন্দের পরিবারের কাছে নিয়ে আসে এবং তারা খুবই খুশি হয়ে যায়। বিশেষ করে আনন্দের বাবা খুবই খুশি হয়ে যায়, কারণ এখন আনন্দ পুরোপুরি সংসারী হয়ে উঠেছে। আনন্দের বাবা এক জ্যোতিষীর কাছে ফোন করে জানতে চায় তার রাশিফল কেমন। তখন জ্যোতিষী বলে আপনার নাতি খুবই ভালো সময় জন্মেছে এবং ভবিষ্যতে আপনার এবং কিছুক্ষণ পর শিশুটিকে ইনকিউবেটরের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং দেখা যায় সে বুড়ি মহিলাটি আবারও সেই হসপিটালে আসে ব্যাগ হাতে করে নিয়ে এবং কিছুক্ষণ পর দেখা যায় নার্স তার বাচ্চাটিকে দিব্যার কাছে নিয়ে আসে তার বুকের দুধ খাওয়ানোর জন্য। তখন দিব্যা শিশুটিকে দেখে খুবই চমকে যায়। সে বলতে থাকে এটা তো আমার সন্তান নয়। একথা শুনে পুরো পরিবার যেন স্তব্ধ হয়ে যায়। হসপিটালের নার্স বলে এটা আপনার সন্তান, কিন্তু দিব্যা বলে না না এটা আমার সন্তান নয় এবং একথা সে অনেক জোর গলায় বলতে থাকে। তখন ডাক্তার এসে জিজ্ঞেস করে তুমি কি করে বুঝলে এটা তোমার সন্তান নয়? এখানে তো সমস্ত কিছু লেখা আছে, মায়ের নাম, বাবার নাম এবং সবকিছু। তখন আনন্দ দিব্যাকে জিজ্ঞেস করে তুমি কি করে বলছো এটা আমাদের সন্তান নয়? তখন দিব্যা জোর গলায় বলতে থাকে আমাকে প্রথমে যে বাচ্চাটা দেখানো হয়েছে এটা সেই বাচ্চা নয়। তখন ডক্টর আনন্দকে পাশে নিয়ে বলতে থাকে মহিলাদের ডেলিভারি পরে এমন আচরণ খুবই স্বাভাবিক। আগে কি দিব্যার এমন কোনো মানসিক সমস্যা ছিল কিনা? উত্তরে আনন্দ বলে সে একটু বেশি কথা বলে, সে তেমন। তখন ডক্টর বলে সে আসলে এই কারণেই এমন করছে, আপনারা তাড়াতাড়ি দিব্যাকে বাসায় নিয়ে যান, না হলে হসপিটালে আমাদের বদনাম হতে পারে। এরপর আনন্দেরও কিছু সন্দেহ মনে হয় এবং সে একটি কেস ফাইল করে। একটি ইন্সপেক্টর হসপিটালে এসে ইনকোয়ারি করতে থাকে এবং ডক্টর ইন্সপেক্টরকে সিসিটিভি ফুটেজ দেখাতে থাকে কখন দিব্যার ডেলিভারি হয়েছে, বাচ্চাকে কখন ইনকিউবেটরে নিয়ে যাওয়া হয়েছে এবং পরে আবার কখন তার মায়ের কাছে নিয়ে আসা হয়েছে। এইসব দেখে ইন্সপেক্টর আনন্দকে বলে আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আপনারা একটু বেশি রিয়্যাক্ট করছেন, আপনি আপনার স্ত্রীকে একটু বুঝান। এরপর দিব্যাকে হাসপাতাল থেকে রিলিজ করানো হয়, কিন্তু দিব্যা একই কথা বলতে থাকে। সে বলে এটা আমার সন্তান নয়, আমার সন্তানকে তুমি খুঁজে নিয়ে এসে দাও। দিব্যা দৃঢ় আত্মবিশ্বাস দেখে আনন্দ বলে সে এবার এই কেসের নিজে তদন্ত করবে। আনন্দ একটি লয়ারের সাথে দেখা করে বলে যদি আমরা ডিএনএ টেস্টের জন্য কোর্টে যাই তাহলে আমাদের কেমন সময় লাগবে। তখন উকিলটি বলে যে তুমি প্রাইভেট হসপিটালে করাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তারপর আমি সেটি কোর্টে জমা দিয়ে দিব, তখন কেসটি শক্তিশালী হবে। এরপর আনন্দ গোপনে শিশুটির কিছু চুল নিয়ে এবং নিজেরও কিছু স্যাম্পল নিয়ে ল্যাবে চলে আসে টেস্ট করার জন্য। তারপর শিগগিরই রিপোর্টটি চলে আসে। রিপোর্টটি খুলে আনন্দ দেখে যে তার সাথে তার বাচ্চার ডিএনএর কোনো মিল নেই। আনন্দ এবং তার বন্ধু খুবই অবাক হয়ে যায়। তাহলে দিব্যা এতদিন ঠিকই বলছিল, তাহলে আমাদের বাচ্চা আসলে কোথায় গিয়েছে? আনন্দ সেই রিপোর্ট নিয়ে ইন্সপেক্টরের কাছে যায় এবং বলে সে কেসের তদন্ত আবার করতে। তখন ইন্সপেক্টর একটি কনস্টেবলকে এই কেসের দায়িত্ব দিয়ে দেয়। আনন্দ এবং কনস্টেবল মিলে অনেকগুলো রিপোর্ট জমা করে এবং উকিলের মাধ্যমে তা কোর্টে পেশ করে। কোর্ট তখন নির্দেশ দেয় এই বাচ্চা যদি আনন্দ এবং দিব্যার না হয় তাহলে আনন্দ আর দিব্যার বাচ্চাটা কোথায় এবং তাদের বাচ্চাকে খুঁজে বের করতে হবে এবং যতদিন তার সন্তানকে তারা ফিরে না পাবে দিব্যার কাছে যে সন্তান আছে তাকে তারা ঠিকঠাক মতো লালন পালন করতে হবে এবং সেই শিশুটির বাবা মাকে খুঁজে বের করতে হবে। তখন নির্দেশ অনুসারে আনন্দ এবং কনস্টেবল দুজন মিলে এই কেসের কাজ শুরু করতে থাকে। কনস্টেবল আনন্দকে বিশেষভাবে সহায়তা করতে থাকে।
কেস চলাকালীন সময়ে কনস্টেবল আনন্দকে একটি অফিসে নিয়ে যায়। তখন সে অফিসের লোকরা বলে আসলে এরকম কিছু চক্র আছে যারা বাচ্চাকে পাচার করে। যদি মেয়ে সন্তান হয় তাহলে বিদেশে পাচার করে দেয়, আর যদি ছেলে হয় তাহলে তার অর্গানগুলোকে বিক্রি করে দেয়। 4 দিন কেটে গেছে, তার সন্তানের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তখন কনস্টেবল বলে তুমি চিন্তা করো না, তোমার সন্তানের কিছুই হবে না। তখন কনস্টেবলকে এক ইনফরমার ফোন করে বলে আজকে মহল্লায় একটা শিশুকে বলি দেওয়া হবে। তারপর কনস্টেবল এবং আনন্দ মিলে সেই লোকেশনে গিয়ে সেই জায়গাটা খুঁজে বের করে। অনেক খোঁজাখুঁজির পর আনন্দ সেই জায়গাটি বের করে। আসলে কিছু লোক মিলে একটি রিচুয়ালের জন্য একটি বাচ্চাকে সেখানে বলি দিচ্ছিল এবং কিছু গুন্ডাও ছিল সেখানে। তবে আনন্দ দারুণভাবে লড়াই করে তাদের কাছ থেকে সেই বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে আসে। কনস্টেবল তখন বলে এটাই কি তোমার সন্তান? তখন আনন্দ বলে আমি জানি না স্যার, দিব্যাকে জিজ্ঞেস করতে হবে। শিশুটিকে দিব্যার কাছে নিয়ে যাওয়া হলে দিব্যা তখন বলে না, এটাও আমাদের সন্তান নয়। এরপর আনন্দর কনস্টেবল মিলে শিশুটির আসল বাবা মাকে খুঁজে বের করার চেষ্টা শুরু করে। তারা বিভিন্ন হসপিটালে যেয়ে তার বাবা মাকে খুঁজতে থাকে। এই তদন্ত চলাকালীন আনন্দ ঠিক এক জায়গায় বসেছিল। তখন হঠাৎ এক বৃদ্ধ মহিলা তার পাশে এসে বসে এবং 2টা ব্যাগ রাখে। সে তখন পানি খাচ্ছিল এবং দেখা যায় তার ব্যাগের ভিতরে একটি নবজাতক শিশু আছে এবং কিছুক্ষণ আগে সে এই বাচ্চাটিকে চুরি করেছে। সেই বৃদ্ধা মহিলার ব্যাগটি তুলতে আনন্দ সাহায্য করে এবং সে কিছুক্ষণ পর খেয়াল করে সেই বৃদ্ধা মহিলার ব্যাগটি একটি খুবই অস্বাভাবিক ভারী ছিল এবং আনন্দ সেই বৃদ্ধ মহিলার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তখন সে দেখে সেই ব্যাগ থেকে একটি ছোট্ট হাত বের হয়ে আসছে। ঠিক তখনই আনন্দ সেই বৃদ্ধাকে ধরতে চেষ্টা করে, কিন্তু সেই বৃদ্ধা একটি অটোতে করে উঠে পালিয়ে যায়। আনন্দের কাছে বাইক থাকার কারণে সে ফলো করতে করতে সে বৃদ্ধার এলাকায় পৌঁছে যায় এবং বৃদ্ধা মহিলাটি ওই বাচ্চাটিকে নিয়ে বাড়িতে গিয়ে আরেকজনের কাছে দিয়ে দেয় এবং সেই লোকটি সে ব্যাগ নিয়ে বের হয়ে যায়। আনন্দ সেই ব্যক্তিকে ফলো করতে থাকে এবং সে মাঝপথে কনস্টেবলকে ফোন করে সবকিছু জানায়। স্যার, আমি এক বৃদ্ধার ব্যাগে একটি বাচ্চাকে দেখেছি এবং এখন একটি লোক ওই বাচ্চাটিকে নিয়ে অন্য জায়গায় যাচ্ছে। কনস্টেবল তখন বলে আনন্দ তুমি তাড়াহুড়ো করো না, তুমি আসলে ব্যাকআপ নিয়ে আমাকে লোকেশন পাঠাও। এবং এরপর ওই লোকটি ওই বাচ্চাটিকে নিয়ে একটি নির্মাণাধীন বিল্ডিং এ যায় এবং আনন্দ তাকে গোপনে ফলো করতে শুরু করে এবং সেখানে অনেক লোক ছিল। আনন্দ যখনই বাচ্চাটিকে নিয়ে চুপি চুপি বের হবে তখনই তার লোকেরা আনন্দকে দেখে ফেলে এবং তাকে মারতে শুরু করে। এরপরে শুরু হয় ভয়ানক লড়াই। তারপরে পুলিশ এসে গুন্ডাদেরকে ধরে ফেলে এবং সবাইকে পেটানো হয়। তখন এক গুন্ডা বলে আসলে ওই বুড়ি মহিলা সরকারি হাসপাতাল থেকে বাচ্চা চুরি করে নিয়ে এসে আমাদেরকে দেয় এবং আমরা আবার আরেকজনকে দেই। তার কিছুক্ষণ পর সেখানে একটি গাড়ি আসে, কিন্তু গাড়িতে যে কে আছে তা এখনো দেখানো হয় না। পুলিশ সহ সবাই সেখানে লুকিয়ে থাকে। তবে গ্যাংয়ের একজনের কোলে বাচ্চাটিকে দিয়ে তার গাড়ির কাছে পাঠানো হয়। তখন লোকটি চিৎকার করে বলে ভাই বের হয়েও না, পালিয়ে যাও। তখনই গাড়িটি ইউটার্ন নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু গাড়িটি বেশি দূর যেতে পারে না কারণ আনন্দ মেন গেট বন্ধ করে রাখে এবং লোকটিকে ধরে ফেলে। গাড়িতে থাকা লোকটির নাম ছিল মূর্তি। এরপর মূর্তিকে গ্রেপ্তার করা হয় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। জানা যায় মূর্তির একটি এজেন্সি আছে, সে বিভিন্ন হসপিটাল নার্স এবং সিকিউরিটি গার্ডদেরকে হায়ার করে। স্যার, আমার যখন টাকার দরকার হয় তখন আমি লোকদেরকে দিয়ে একটি শিশু চুরি করাই। আমার ওপরে আরো অনেক লোক আছে। রাজেন্দ্রনাথ নামের একটি লোক আছে যার একটি বিশাল এজেন্সি আছে এবং সে বড় বড় হাসপাতাল থেকে বাচ্চা চুরি করে নিয়ে আসে। সে আমাকে বলে দেয় কোথা থেকে বাচ্চা চুরি করতে হবে। আমি চুরি করি এবং তার বদলে টাকা পাই। আমি ওই নেটওয়ার্ক সম্পর্কে আর কিছুই জানি না। তখন পুলিশ আর আনন্দ সে রাজেন্দ্র সম্পর্কে খোঁজ করতে বের হয়। সে একজন গ্যাংস্টারও ছিল। যখন আনন্দ আর কনস্টেবল মিলে রাজেন্দ্রর কাছে যাচ্ছিল সে একটি বাড়িতে ছিল। তখনই কিছু গুন্ডা এসে রাজেন্দ্রকে আক্রমণ করে এবং তার জীবন নাশ করতে চায়। তখনই আনন্দ এসে রাজেন্দ্রের জীবন বাঁচিয়ে নেয়। তখন অন্য গুন্ডার আনন্দকে ধরে অনেক মদ খাইয়ে দেয় এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন তার জ্ঞান ফিরে সে দেখে রাজেন্দ্রকে মেরে ফেলেছে। আনন্দ হতাশ হয়ে পড়ে। সে এখন কিভাবে তার সন্তানের খোঁজ পাবে?
তখন আনন্দ আর কনস্টেবল মিলে রাজেন্দ্রের শেষ কার্যে যায়। আনন্দ জানতে চায় তার কোনো শত্রু ছিল কিনা। তখন সেখানে একটি বড় লোক গাড়ি নিয়ে আসে, যার নাম ছিল বাড্ডা রাজা নামের একটি লোক সেখানে আসে। সে ছিল খুবই প্রভাবশালী। আনন্দ তখন ভাবতে থাকে এত বড় লোক কেন এই গুন্ডার শেষ কার্যে এসেছে, তাদের সাথে তার কি সম্পর্ক, এবং যে শিশুটি এতদিন দিব্যার কাছে ছিল সেই শিশুটির আসল বাবা মা খুঁজে পাওয়া যায়। আনন্দ এবং দিব্যা মিলে সেই শিশুটিকে তার পরিবারের কাছে দিয়ে দেয়। তারা ছিল খুবই গরিব। তারা এই বাচ্চাটিকে পেয়ে খুবই আনন্দিত হয় এবং তারা দিব্যাকে খুবই ধন্যবাদ দেয়, কারণ এই শিশুটির মা না হয়েও দিব্যা এতদিনের শিশুটিকে তার মায়ের মতোই লালন পালন করেছে। এরপর কনস্টেবল আনন্দকে বলে, আমি গাজা নামের এক গুন্ডাকে চিনি, যদি তার কাছে যায় তাহলে কোনো উপায় বের হতে পারে। গজার এক সহযোগী সেখানে কাটাকাটি করছিল, তার হাতে যে ট্যাটু ছিল সে রাজেন্দ্রকে মারার সময় সেম একটা ট্যাটুওয়ালা লোকের হাত দেখেছিল। তখন আনন্দ বুঝে ফেলে রাজেন্দ্রের হত্যাকারী এই গ্যাংই। শুরু হয় ফাইট এবং এক পর্যায়ে আনন্দ গজার গলায় ছুরি ধরে জানতে চায় তোমরা রাজেন্দ্রকে কেন মেরেছ। গজা তখন একটি কথা বলে তাদেরকে চমকে দেয়। গজা বলেছিল এই খুন করার জন্য আসলে অন্য কেউ তাদেরকে হায়ার করেনি, সেই বড় ব্যবসায়ী বাড্ডারাজি তাদেরকে হায়ার করেছিল। এবং দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। বাড্ডারাজন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত এবং সরকার থেকে তখন একটি নির্দেশ আসে যে সব হসপিটালের ইনফরমেশন ডিজিটাল করতে হবে। তখন অনেক হসপিটাল বাড্ডার কাছে এসে বলে আমাদের ইনফরমেশনগুলো ডিজিটাল করে দিতে। এইসব কাজ করতে গিয়ে বাড্ডা তখন ওইসব হসপিটালে সকল গোপন তথ্য জেনে যায়। একদিন তার গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয়ে এক দম্পতি মারা যায় এবং শিশুটি বেঁচে যায়। তখন সে ওই লোকদেরকে নিয়ে হসপিটালে যায় এবং সেখানে সে দেখে আরেক লোকের বাচ্চা সেখানে মারা গেছে এবং ওই লোকেরা খুবই কান্নাকাটি করতে থাকে। তখন বাড্ডা তাদেরকে এই শিশুটিকে নিয়ে এসে তাদের কাছে দেয় এবং সেই লোকেরা খুব খুশি হয়ে যায় এবং বাড্ডাকে 50 ভরি স্বর্ণ উপহার দেয়। বাড্ডা এবং রাজেন্দ্র সেই গহনা ভাগাভাগি করে নেয় এবং তার কিছুদিন পর ওই লোক আবার তাদের কাছে এসে বলে এমন একজন দম্পতি আছে যাদের একটি বাচ্চা প্রয়োজন, আপনি কি এমন কোনো ব্যবস্থা করতে পারেন কিনা। তারা 5 লাখ টাকা দিতে রাজি। এই কথা শুনে তো বাড্ডা একদম হতবাক হয়ে যায়, যেখানে কিনা সে সারা মাস কাজ করে অল্প একটু টাকা পায় এবং সে এখানে একটি অল্প একটু কাজের বিনিময়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। এই লোভ থেকে বাড্ডাকে রাজেন্দ্র শিশু চুরির কাজে সাহায্য করতে থাকে এবং বাড্ডার কাছে অনেক হসপিটালের তথ্য ছিল। সে জানতো কখন কে জন্ম নিতে যাচ্ছে, কারা তাদের বাবা মা এবং তারা গরিব কি ধনী এবং তারা সন্তান লালন পালন করতে পারবে কিনা এটাই সে দেখতে থাকে এবং তার ব্যবসা ধীরে ধীরে অনেক বড় হতে থাকে এবং এরপরে সে মূর্তিকে তাদের নিজের সঙ্গে নেয়। মূর্তি ছিল সেই এজেন্সির মালিক যারা কিনা হাসপাতালে নার্স এবং সিকিউরিটি গার্ড দিত। বাড্ডা যে সন্তানদেরকে তুলে নিত এবং যাদেরকে দিত তারা ছিল একদমই নিঃসন্তান এবং একটি এনআরআই ফ্যামিলি আসে তার কাছে একটি ছেলে সন্তান নেওয়ার জন্য এবং এই রাশির তখন তারা বাড্ডাকে সেই সন্তান দিতে পারলে 2 কোটি টাকার দেওয়ার প্রতিশ্রুতি দেয়। বাড্ডা তখন সার্ভে করে এরকম 10টি দম্পতি এবং 10টি বাচ্চাকে সে খুঁজে বের করে এবং তাদেরকে সে নিয়মিত পর্যবেক্ষণ করত। এদের মধ্যে আনন্দ এবং দিব্যা ওই রকম একটা দম্পতি ছিল। শেষ পর্যন্ত বাড্ডার লিস্টে 3টি দম্পতি থেকে যায়। যেদিন দিব্যার ডেলিভারি হয় সেদিন আরো 2টি মেয়ে সন্তানের জন্ম হয়, কিন্তু শুধু দিব্যারই ছেলে সন্তান জন্মায়। তাই বাড্ডা ঠিক করে দিব্যা এবং আনন্দ শিশুটিকে তুলে নিতে হবে। সে এর দায়িত্ব দেয় মূর্তিকে এবং মূর্তির সঙ্গে ছিল 2টি নার্স। তাদের দিয়েই এই বাচ্চা পরিবর্তন করার পরিকল্পনাটি বাস্তবায়িত হয়। ওই নার্সটা ছিল 2 যমজ বোন। একজনের হাতে দিব্যার সন্তান ছিল আর একজনের হাতে সে বুড়ি মহিলার আনা একটি সন্তান ছিল। সে ইনকিউবেটরের মধ্যে রাখবে, সে আরেকজনকে নিয়ে চলে যাবে এবং সে নিয়ে যে দিব্যার কোলে সে সন্তানকে দিবে এবং এইদিকে একজন নিয়ে যে দিব্যার কাছে দেয় এবং আরেকজন নার্স দিব্যার বাচ্চাটিকে চুরি করে নিয়ে যে সে এনআরআই দম্পতির কাছে দেয় এবং এনআরআই দম্পতি খুবই খুশি হয় এবং যখনই দিব্যার কাছে সে পরিবর্তন করে শিশুটিকে দেওয়া হয় আর দিব্যা সে ঠিক বলে যে আমার সন্তান নয়, তখনই পুরো পরিকল্পনাটি একদম পাল্টে যেতে থাকে। তখন বাড্ডা জানতে পারে পুলিশ এই ব্যাপারে ইনকোয়ারি করছে এবং সে বুঝতে পারে পুলিশ
পুলিশ রাজেন্দ্রের কাছে পৌঁছে যাবে। তার আগে সে রাজেন্দ্রকে এই দুনিয়া থেকে খতম করে দেয়। বর্তমানে আমরা দেখি সে এনআরআই দম্পতি আবারও বাড্ডাকে ফোন করে বলে, আমাদের কাছে এরকম আরো একজন দম্পতি আছে যাকে আপনি একটি শিশু জোগাড় করে দিন। তখন বাড্ডা একটি মন্দিরের কাছে তাদেরকে দেখা করতে বলে এবং সেই দিন দিব্যাও আসে সেই মন্দিরে তার বাচ্চাকে ফিরে পাওয়ার জন্য পুজো দিতে। এবং তার কিছুক্ষণ পর সে এনআরআই দম্পতি দিব্যা সে শিশুটিকে নিয়ে এই মন্দিরে আসে। তারা যখন দুইজনে মিলে পুজো করছিল তখন সে বাচ্চাটি কেঁদে ওঠে। তখন দিব্যা বলে, বাচ্চাটিকে আমার কাছে দিন এবং আমি তাকে ঠান্ডা করে দিচ্ছি, আপনারা পুজোটা শেষ করুন। এবং দিব্যার কাছে যেতেই শিশুটির কান্না একদম থেমে যায়। এই দৃশ্য দেখে সে মনে মনে ভাবতে থাকে সে যে শিশুটিকে চুরি করেছিল সে আজই দিব্যার কোলে এসেছে। দিব্যা বাচ্চাটিকে খুব ভালো করে দেখে। যখনই সে মুখ খুলতে যাচ্ছিল তখনই তার কাছ থেকে বাচ্চা ছিনিয়ে নিয়ে এবং বলে, আপনারা এখান থেকে তাড়াতাড়ি চলে যান। এবং দিব্যা সে দম্পতির পেছনে দৌড়াতে থাকে। এমন সময় আনন্দ সে মন্দিরে এসে পৌঁছায় এবং দিব্যা তাকে সব ঘটনা খুলে বলে। যখনই আনন্দ সেই শিশুটিকে উদ্ধার করতে যায় তখনই বাড্ডার লোকজন তার ওপর ঝাঁপিয়ে পড়ে। আমরা তখন দেখতে পাই একজন লোক হাতে ছুরি নিয়ে আনন্দের দিকে এগিয়ে আসে। সে বাড্ডাকে ছুরি মেরে হত্যা করে। এই ব্যক্তি আর কেউ নয়, এটি হচ্ছে রাজেন্দ্রের ছেলে। সে আগেই জেনে গিয়েছিল তার বাবার খুনি আর কেউ নয়, এই বাড্ডাই। আর এইভাবে অবশেষে ফিরে আসে দিব্যার কোলে তার সন্তান। আর এইখানেই এই শয়তানদের চক্র ধ্বংস হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন।